দেখে নেব খেলার সময়ের শিরোনাম। সাফের আগেই জাতীয় স্টেডিয়ামের ঘাস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করতে চায় ফুটবল ফেডারেশন। উন্নত করা হচ্ছে মাঠের ড্রেনেজ ব্যবস্থা। 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। ভারতের কারণে পিছিয়ে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে নয়, টুর্নামেন্টের সম্ভাব্য সময় নভেম্বর, জানালেন সভাপতি কাজী সালাউদ্দিন। এবং সমালোচনার পর ফিফা বিশ্বকাপ ম্যাচের দিনে ট্রেন ভাড়া কমালো নিউ জার্সি ট্রানজিট। $150 থেকে কমিয়ে $105 করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পেসারদের নিয়ন্ত্রণহীন বোলিং দ্বিতীয় দিনে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাই তাসকিন ইবাদতের উপর পুরো দায় দিলেন বাংলাদেশ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে ফরম্যাটটা টেস্ট বলেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রাখছেন। হতাশা আছে স্লিপের ফিল্ডিং নিয়েও। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন এগিয়ে রেখেছেন পাকিস্তানকে। এগিয়ে রাখাটাই স্বাভাবিক। দুজন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে এই মিরপুরের পিচ যেভাবে অতিথিরা সামলালো, তাতে আসলে বাংলাদেশকে যে হট ফেভারিটের তকমা দেওয়া হচ্ছিল টেস্টের আগে, কিংবা বাংলাদেশের পেস ইউনিটকে যেভাবে রেট করা হচ্ছিল, সে বিষয়ে আসলে প্রশ্ন জাগতেই পারে। এবং বোলারদের এমন একটা হতশ্রী বা হতাশাময় দিনের পরে মোহাম্মদ সালাউদ্দিন তাদের উপরেই দোষটা দিলেন। বললেন উইকেট দেখে হয়তো বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলেন তাসকিন নাহিদ রানারা। যখন উইকেটে দেখবে যে ঘাস আছে, তারা এক এক্সাইটমেন্ট আসতেই পারে, কারণ যেহেতু বলে মুভমেন্ট আছে, বল জোরে যাচ্ছে, তখন যে কোনো বলারই হয়তো চিন্তা করে যে হয়তো আমি পেস দিয়ে তাকে বিট করে ফেলবো। আমার মনে হয় যে পাকিস্তানের থেকে আমাদের পেস তো একটু বেশি হইলেও আমাদের এই জায়গাটা আমরা একটু এগিয়েছিলাম। বাট আপনাকে ভালো জায়গায় তো বল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মনে হয় যে আমরা অনেক লুজ বল করেছি, ওইটা যেন কালকে না হয় সেটাই আমরা লক্ষ্য রাখবো। দ্বিতীয় দিন কিংবা 180 ওভার শেষেও মিরপুরের উইকেটের মতো আচরণ করছে না। এখনও এখানে ব্যাট করাটা খুব একটা কঠিন নয়। তবে বাংলাদেশি ব্যাটাররা আজকে দ্বিতীয় দিনে 112 রান তুলতেই যে 6 উইকেট হারালো, কিংবা মোহাম্মদ আব্বাসের যে ফাইফারটা পূরণ করে দিল, তাতে আসলে এই পিচকে খুব একটা দায়ী করার সুযোগ নেই। সহকারী কোচও তেমনটাই জানিয়েছেন সংবাদ সম্মেলনে। বলেছেন প্রথম আর দ্বিতীয় দিনের উইকেটের মাঝে তফাৎ নেই খুব একটা। উইকেট আসলে খুব বেশি চেঞ্জ হয় না, গতকালে যা ছিল আজকেও খুব একই রকম আছে। আমি বলবো যে পাকিস্তান আজকে খুবই ভালো বল করেছে। এখানে আসলে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই, বল এখনও ঘুরতেছে না, বল সোজা স্টাম্পে ব্যাটই আসতেছে। হয়তো মাঝে মাঝে দিয়ে একটা লো করতে পারে, আর সেটা পুরো একটা ম্যাচের সিনারিও না। তো সিনারিওটা হচ্ছে আমরা একটু ভালো জায়গায় বল করি, পেস বোলারের জন্য ধারাবাহিক অনেকগুলো ওভার যেন আমরা কন্টিনিউ ভালো বল করতে পারি, তখন হয়তো আমাদের উইকেট পড়ার চান্স বেশি থাকে। পেসারদের লাইন লেন্থহীন বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের এমন অবস্থার পেছনে আর একটা কারণ নিজেদের ফিল্ডিং। সাদমান ইসলামের কথা বলতেই হয়। স্লিপে দাঁড়িয়ে 2টো ক্যাচ ফেলেছেন এই ওপেনিং ব্যাটার, এবং তার সেই ক্যাচ মিসের খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হচ্ছে। মিরপুরের টেস্টের ভাগ্য কোন দিকে যাবে তা কিন্তু অনেকটাই নির্ধারিত হবে তৃতীয় দিনের প্রথম সেশনে হয়তো বোলাররা কিছুটা মুভমেন্ট পাবেন। সেই মুভমেন্টটা কাজে লাগিয়ে পেসাররা যদি ঠিক লাইনে বল করতে পারেন এবং পাকিস্তান এই ব্যাটিং লাইন আপকে খুব কম রানে গুটিয়ে দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ তৃতীয় দিন শেষে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তো উইকেটের যে অবস্থা, সেখানে যেমনটা বোঝা যাচ্ছে তৃতীয় দিনের শেষ নাগাদ আগে এই উইকেটে খুব একটা ভাঙন ধরবে না। অর্থাৎ স্পিনারদের জন্য এই উইকেট থেকে সাফল্য পেতে ঘাম ঝরাতে হবে বেশি, এবং সেই তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের সামনে চ্যালেঞ্জ এই মিরপুর টেস্টের ভাগ্য নিজেদের দিকে আনার। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। দায়িত্ব নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গেল বাফুফের গ্রাউন্ডস কমিটি। সাফের আগেই জাতীয় স্টেডিয়ামের ঘাস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করতে চায় ফুটবল ফেডারেশন। ঘাসের সঙ্গে মাঠের ড্রেনেজ ব্যবস্থায় আসছে পরিবর্তন। এদিকে সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় বাফুফের গ্রাউন্ডস কমিটি। দায়িত্ব গ্রহণের প্রায় 1.5 বছর পর বাফুফের গ্রাউন্ডস কমিটি দিল তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাউন্ডস কমিটির সদস্যদের নাম প্রকাশের 2 ঘন্টার মাঝেই জাতীয় স্টেডিয়ামে হাজির সবাই।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনের সঙ্গে স্টেডিয়ামে ছিলেন সদস্য তাজওয়ার আউয়াল। জাতীয় স্টেডিয়ামে চলছে ঘাস প্রতিস্থাপনের কাজ। পুরো স্টেডিয়াম ঘুরে যা পরিদর্শন করে গ্রাউন্ডস কমিটি। মূল মাঠের পাশেই পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে জয়সিয়া ও বারমুডা প্রজাতির ঘাস। ফুটবলারদের সঙ্গে কথা বলেই মূল মাঠের জন্য ঘাসের প্রজাতি চূড়ান্ত করবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। 2 রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে, দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। মাঠে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে সন্তুষ্ট গ্রাউন্ডস কমিটি। উন্নত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও। আগামী সাফের আগেই পুরোপুরি শেষ হবে মাঠের ঘাস প্রতিস্থাপন কাজ। আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে, ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে ওনারা আশা করে, ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বাফুফের আওতাধীন অন্যান্য মাঠেও কাজ করতে চায় গ্রাউন্ডস কমিটি। চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় ফেডারেশন। আমাদের প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো, ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। এদিকে মাঠের রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত মাঠ কর্মীও নিয়োগ দিবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের কারণে পেছাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময় সেপ্টেম্বরে নয়, টুর্নামেন্টটি পিছিয়ে অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে। কারণ একই সময়ে আসিয়ান কাপের ম্যাচ ও অন্যান্য সূচিতে ব্যস্ত থাকবে দলটি। ভারতকে ছাড়া সাফ আয়োজন করতে চায় না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবারের আসর বাংলাদেশেই হবে বলে নিশ্চয়তা দিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। নিয়ম অনুযায়ী এবারের আয়োজক বাংলাদেশ। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টটি, কিন্তু ভারতের কারণে বেঁধেছে বিপত্তি। নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর উইন্ডোতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। একই সময় আসিয়ান কাপের ম্যাচ খেলবে ব্লু টাইগার্স। আছে বেশ কয়েকটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। আর ভারতকে ছাড়া সাফ আয়োজন করবে না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। কিছু বলার তো নেই। এখন ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো উইন্ডোর ডিলাই, তাই না? ওই উইন্ডোতে নভেম্বর উইন্ডোতে আমাদের দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। বাণিজ্যিক মূল্য, দর্শক আগ্রহ আর সম্প্রচার সবকিছুতেই ভারতের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না সাফ কর্তৃপক্ষ। তবে এই পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে ফেলবে বাফুফেকে। কারণ নভেম্বর উইন্ডোতে লিথুয়ানিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আলোচনা চলছে আরও কয়েকটি দেশের সঙ্গে। বাংলাদেশ কি করবে আমি তো জানি না। এছাড়া 9 থেকে 17 তারিখ নভেম্বর উইন্ডোতে সময় মাত্র 8 দিন। এই অল্প সময়ে টুর্নামেন্ট শেষ করা বেশ কঠিনই হবে। এবারের সাফের ভেন্যু নিয়েও ছিল জটিলতা। নিয়ম অনুযায়ী আয়োজক বাংলাদেশ হলেও বিকল্প ভেন্যু নিয়েও হয় আলোচনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া আসন্ন সাফে আফগানিস্তানের মতো দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকেও সরে এসেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে। ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অন্যদিকে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ফুটবলে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা। হামজা শমীদদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে জাতীয় দল নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন রেজওয়ানুজ্জামান রাজীব এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুদীপ্ত আহমেদ আনন্দ। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানুল
জামান রাজীবের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় 150 সদস্য। এবারের নির্বাচনে 19টি পদের বিপরীতে 19টি মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সকল প্রার্থী। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল ও আবু নোমান মোহাম্মদ উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়জীবীর স্পোর্টস ইনচার্জ সাজিদ মুস্তাহিদ। আগামী 2 বছর দেশের প্রাচীন এই সংগঠনের দায়িত্বে থাকবেন নির্বাচিত সদস্যরা। ফুটবল কি কেবলই খেলা নাকি তার চেয়েও বেশি কিছু? উত্তরটা দিতে যাচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ। এবার শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরের আয়োজনেও ইতিহাস উলটপালট করে দিচ্ছে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একটি নয় বরং 3 দেশে হবে 3টি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর ঐতিহ্য, কানাডার বৈচিত্র্য আর আমেরিকার আধুনিকতার মিশেলে ফুটবল বিশ্ব দেখবে এক নজিরবিহীন সাংস্কৃতিক মহোৎসব। ফুটবল বিশ্বকাপ মানেই সারা বিশ্বের চোখ এক বিন্দুতে মিলে যাওয়া, কিন্তু এবার সেই বিন্দু 3টি। ফুটবল ক্যালেন্ডারের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হতে যাচ্ছে ভিন্ন এক আঙ্গিকে। জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা এবার হাঁটছে প্রথা ভাঙার পথে। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র 3 আয়োজক দেশেই হবে জমকালো ওপেনিং সেরেমনি। উৎসবের প্রথম দীপশিখা জ্বলবে 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসের সাক্ষী এই ময়দানে যখন মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে, তার আগেই মঞ্চ কাঁপাবে গ্র্যামিজয়ী ব্যান্ড মানা। সঙ্গে থাকবেন পপ আইকন আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা। ফিফার দাবি, এখানে শুধু গান হবে না, তুলে ধরা হবে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি আর আধুনিক লোকজ ঐতিহ্যের এক মহাকোলাজ। প্রথম দেশ হিসেবে 3টি বিশ্বকাপ আয়োজনের গৌরব মেক্সিকো উদযাপন করবে রাজকীয় ঢঙে। মেক্সিকোর রেশ কাটতে না কাটতেই 12 জুন ফুটবল বিশ্ব পা রাখবে টরন্টোতে। কানাডার মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সুরের মায়া ছড়াবেন জ্যাজ এবং পপ জগতের মহাতারকা মাইকেল বুবেলে এবং অ্যালানিস মরিসেট। তবে টরন্টোর আকাশে এবার উড়বে বাংলাদেশের নাম। এই বড় মঞ্চে পারফর্ম করবেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয়। কানাডার বহুজাতি আর বহু সংস্কৃতির মেলবন্ধনকে ফিফা ব্র্যান্ডিং করেছে এক বিশেষ মোজাইক থিমের মাধ্যমে। একই দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আকাশে আলোকিত হবে হলিউড স্টাইলে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বিশ্বখ্যাত পপস্টার কেটি পেরি। তার সাথে তাল মেলাবেন জনপ্রিয় র্যাপার ফিউচার। এখানেই শেষ নয়, বর্তমান গ্লোবাল চার্ট কাঁপানো লিসা, টাইলা এবং রেমার মতো তরুণ তুর্কিরা লস অ্যাঞ্জেলেসের এই মঞ্চকে দেবেন ভিন্ন এক উচ্চতা। ফিফার ভাষায় এটি হতে যাচ্ছে এক হাই এনার্জি স্পেকটেকল। এর আগে 2002 সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথ আয়োজক হলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল একটি দেশে। কিন্তু এবারের মডেল একেবারে আলাদা। এর পেছনে রয়েছে বিশাল বাণিজ্যিক সমীকরণ। উত্তর আমেরিকার 3 প্রধান বাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ভেন্যুকে দেয়া হচ্ছে একটি করে সুপার বোল মোমেন্ট। সব মিলিয়ে আগামী জুন মাসে ফুটবল বিশ্ব কেবল গোলের হিসেব কষবে না, হারাবে সুর এবং ছন্দের জাদুকরী এক নেশায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। স্থানীয়দের ক্ষোভ আর ফিফার হুঁশিয়ারিতে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ। 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম সাধারণ সময়ের তুলনায় বিশ্বকাপের ম্যাচের দিনগুলোতে প্রায় 11 গুণ বেশি ভাড়া নির্ধারণ করে সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। জনরোষের মুখে সেই ভাড়া $150 থেকে কমিয়ে $105 করার ঘোষণা দিয়েছে নিউ জার্সি ট্রানজিট। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ 8টি ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, কিন্তু খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে ট্রেনের ভাড়া নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। সাধারণ সময়ে ম্যানহাটন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতে খরচ হয় মাত্র $13। সেখানে বিশ্বকাপের জন্য বিশেষ ভাড়া নির্ধারণ করা হয় $150। একে ডাকাতি বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন টনক নড়েছে প্রশাসনের। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অবশেষে ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। করদাতার টাকার ওপর কোনো বোঝা চাপানো হবে না। বেসরকারি স্পন্সরশিপের মাধ্যমে এই ব্যয় কমানোর পথ খোঁজে এনজে ট্রানজিট। শেষ পর্যন্ত ভাড়া 30% কমিয়ে $105 করা হয়েছে, যদিও স্থানীয়রা এতেও খুব একটা সন্তুষ্ট নন। এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে কিনা জানি না। টিকিটের দাম এমনিতেই অনেক বেশি, তার উপর যাতায়াত খরচও চড়া। সব মিলিয়ে এই অর্থনীতিতে সাধারণ মানুষের জন্য খেলা দেখা খুব কঠিন হয়ে পড়ছে।
think it's an attempt, but I don't know if it is. আগে যা ছিল তার চেয়ে কিছুটা ভালো, কিন্তু এখনো এটা অনেক বেশি। সাধারণ মানুষের পক্ষে কি $7-8 হাজার ডলারের টিকিট কেটে আবার এই চড়া ভাড়ায় খেলা দেখা সম্ভব? The community come together and watch football together. 150 থেকে 105 ভাড়া কমেছে, এতে হয়তো পর্যটক বাড়বে, তবে এটাকে বড় কোনো বিজয় ভাবার কারণ নেই, কারণ ভাড়া এখনো সাধারণের নাগালের বাইরে। কর্তৃপক্ষ বলছে প্রতি ম্যাচের দিন প্রায় 40,000 দর্শক গণপরিবহন ব্যবহার করবেন, কারণ স্টেডিয়ামে কোনো অনসাইট পার্কিং থাকবে না। যেখানে লস অ্যাঞ্জেলেস বা ডালাসের মতো শহরগুলো ভাড়া অপরিবর্তিত রাখছে, সেখানে নিউ জার্সির এই বাড়তি ভাড়া নিয়ে খোদ ফিফাও উদ্বেগ প্রকাশ করেছিল, যদিও অনেকে ফিফাকেও কাঠগড়ায় তুলেছেন। সত্যি বলতে এটা দিন শেষে কেবল টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। ফিফা এই বিশ্বকাপ থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করবে, কিন্তু ভুগতে হবে সেই সাধারণ ভক্তদেরই। আগামী 13 জুন মেটলাইফ স্টেডিয়ামের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। এছাড়াও এই ভেন্যুতে আছে ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর লড়াই। 19 জুলাই এ মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, পয়েন্ট বাড়ানো হলো না। লিভারপুলের ঘরের মাঠে চেলসির সঙ্গে ড্র করেছে আর্নে স্লটের দল। 1-1 সমতায় শেষ হয় দুই জায়ান্টদের লড়াই। আরেক ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সান্ডারল্যান্ডের মধ্যকার ম্যাচ। অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 6 মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মিডফিল্ড থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ব্রায়ান গ্রাভেনবার্গ। শুরুতেই গোল খেয়ে কিছুটা চাপে পড়ে চেলসি, এরপর বলের নিয়ন্ত্রণ বাড়ায় ব্লুজ। 22 মিনিটে কোল পালমারের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক। 30 মিনিটের পর থেকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। অবশেষে 35 মিনিটে সমতায় ফেরে লন্ডনের ক্লাবটি। এনজো ফার্নান্দেজের নেওয়া ফ্রি কিক ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। 1-1 সমতায় ফিরেই আত্মবিশ্বাস ফিরে পায় চেলসি। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। 61 মিনিটে দারুণ এক হেডে প্রায় গোল পেয়েই যাচ্ছিল ভার্জিল ভ্যান ডাইক, কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। 70 মিনিটে চেলসির জালে আবারও বল জড়ায় লিভারপুল, তবে অফসাইডের কারণে বাতিল হয় গোল। কিছুক্ষণ পর একই ভাগ্য বরণ করেছে চেলসিও। কোল পালমারের গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। ফলে অ্যানফিল্ডে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই জায়ান্টকে। আরেক ম্যাচে স্টেডিয়াম অফ লাইটে গোলের দেখা পায়নি সান্ডারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড, তবে উত্তেজনার কমতি ছিল না গোটা ম্যাচে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক সান্ডারল্যান্ড। 12 মিনিটে দারুণ এক আক্রমণে গোল পেয়ে গিয়েছিল স্বাগতিকরা, কিন্তু দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক লেমেন্স। প্রথমার্ধে চাপেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। 28 মিনিটে আবারও বিপদে পড়ে রেড ডেভিলরা। নোয়া সাদিকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি সান্ডারল্যান্ডের। বিরতির পর কিছুটা ছন্দে ফেরে ইউনাইটেড। 58 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে সুযোগ পান জার্জকি, তবে কাছ থেকে নেওয়া শট বাইরে পাঠান ডাচ ফরওয়ার্ড। 71 মিনিটে ম্যাচের সেরা সুযোগ পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে শট নেন মাতেউস কুনহা, কিন্তু অসাধারণ সেভ করেন সান্ডারল্যান্ড গোলরক্ষক রবিন রুফস। শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 2027 ওয়ানডে বিশ্বকাপের অপেক্ষায় অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক অন্য সব ক্রিকেটারদের মতো মেগা আসরে দারুণ কিছু করতে চান অজি স্টার। তার আগে আগস্টে হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়েই আপাতত ভাবছেন তিনি। আইপিএলের সুবাদে বিশ্বের প্রায় সব তারকা ক্রিকেটাররা এখন ভারতে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আইপিএল চলাকালীন মাঠের খেলার পাশাপাশি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন ক্রিকেটাররা। তেমনি দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নেন অজি গতি তারকা। আইপিএল নিয়ে ব্যস্ত থাকলেও জাতীয় দল নিয়ে ভাবনা ঠিকই আছে মিচেল স্টার্কের। কথা বলেছেন আসন্ন 2027 বিশ্বকাপ নিয়ে। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার ব্যাপারে ইচ্ছার কথা জানালেন অজি তারকা। বিশ্বকাপ এখনো অনেক দূর, তবে আশা করি আমি সেখানে থাকব। বিশ্বকাপ তো প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন। বিশ্বের অনেক ক্রিকেটারই সেই আসরের জন্য অপেক্ষা করছে। আশা করি দল হিসেবে আমরা ভালো করব, আর এখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ
হয়। খেলতে গিয়ে অনেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। তবে তার আগে আগস্টে অস্ট্রেলিয়ায় আছে টেস্ট সিরিজ। প্রায় 6 মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন লাবুশেন স্মিথরা, তাই ভাবনায় রাখছেন সাদা পোশাকের লড়াই। আমি খুব দূরের কথা ভাবছি না। আগস্টে আমাদের পরবর্তী টেস্ট সিরিজ। প্রতিটি টেস্ট সিরিজই গুরুত্বপূর্ণ, তাই এখন সেটাই আমার মূল লক্ষ্য। সাদা পোশাকে খেলাটা আমি বেশি পছন্দ করি। সিরিজটা আমাদের জন্য প্রায় 6 মাস পর টেস্টে ফেরার। ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। বয়সটা 37 ছুঁই। দীর্ঘ ক্যারিয়ারে শরীরের উপর চাপটা কম যায়নি। কনুই ও কাঁধের ইনজুরির সঙ্গে মানিয়ে নিয়ে খেলে যাচ্ছেন। তবে এখনো মাঠে পারফর্ম করছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে। টি-20 ফরম্যাটটাও উপভোগ করছেন বেশ, তাই এই ফরম্যাটে খেলে যেতে চান আরও কিছুদিন। আমার ইনজুরি থাকলেও টি-20 খেলাটা কম পরিশ্রমের। আমি অনেক টি-20 ম্যাচ খেলেছি, এখনো খেলাটা উপভোগ করি। আমি এখনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করিনি। শরীর যেভাবে সাড়া দিবে এবং ক্রিকেট যেভাবে এগিয়ে নেবে সেভাবেই খেলবো। আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। 3 ফরম্যাট মিলিয়ে 759 উইকেট নিয়ে নাম লিখিয়েছেন শেন ওয়ার্ন ও গ্রেন ম্যাকগ্রার পরেই। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন ওয়ানডে ও টেস্টটা ঠিকঠাক খেলে যেতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চুয়ামিনির সঙ্গে ভালভার্দের হাতাহাতিতে অস্থিরতা রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে। তবে দুজন নিজেদের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চাওয়ায় এখন দলের পরিস্থিতি অনেক ভালো বলে জানান কোচ আলভারো আরবেলোয়া। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সামনে এল ক্লাসিকোর উত্তাপ। ট্রফিহীন থেকে এবার সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। এত চাপের মধ্যে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় রিয়ালের অনুশীলনে ভালভার্দে চুয়ামিনির হাতাহাতি। 2 ফুটবলার পেয়েছেন বড় শাস্তিও। লা লিগায় বার্সার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তর্কে জড়িয়ে পড়েন চুয়ামিনি ও ফেদ্রিকো ভালভার্দে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যা চলে যায় হাতাহাতির পর্যায়ে। হাসপাতাল পর্যন্ত নাকি যেতে হয় ভালভার্দেকে। এই ঝামেলা মাথায় নিয়ে সংবাদ সম্মেলনে কোচ আরবেলোয়া। তার দাবি পরিস্থিতি এখন স্বাভাবিক। ইতিমধ্যে তারা তাদের ভুল স্বীকার করেছেন, নিজেদের এই আচরণের জন্য অনুশোচনাও করেছেন। সমর্থক, ক্লাব এবং আমার কাছেও ক্ষমা চেয়েছে। আমার কাছে এটাই যথেষ্ট। আমি কখনোই আমার ফুটবলারদের প্রকাশ্যে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। চুয়ামিনি বা ভালভার্দে এটার প্রাপ্য নন। বছরের পর বছর তারা ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। প্রকাশ্যে শান্ত থাকার কথা বললেও ভেতরে অস্থিরতা এখন স্পষ্ট। সংবাদ মাধ্যমের খবর, এমন আচরণের দায়ে 2 ফুটবলারকে 5 লাখ ইউরো করে জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্কবার্তাও দেয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে হাতাহাতি করে হাসপাতালে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভালভার্দে। তার দাবি, ওই উত্তপ্ত পরিস্থিতিতে টেবিলের সঙ্গে ব্যথা পেয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্ন, গুরুত্বপূর্ণ মুহূর্তে কেন এমন পরিস্থিতি? এখন দেখার বিষয়, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এল ক্লাসিকো জিতে সমর্থকদের মৌসুমে কিছুটা আনন্দ দিতে পারে কিনা রিয়াল মাদ্রিদ। তামিম হোসেন, সময় সংবাদ। বার্সেলোনার বিপক্ষে হাই ভোল্টেজ এল ক্লাসিকোর ঠিক আগ মুহূর্তে দলের এমন বিশৃঙ্খলায় ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ সমর্থকরা। ফুটবলারদের এমন শিশুসুলভ আচরণে রীতিমতো বিরক্ত তারা। চুয়ামেনি এবং ভালভার্দে দুজনকেই জরিমানা করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ, তবে এতে সন্তুষ্ট নন তারা। মরার উপর খাড়ার ঘা, এটা রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দেল রের ব্যর্থতা আর লা লিগায় বার্সার শিরোপা উদযাপনের অপেক্ষায় থাকা ক্লাবটিতে এবার যোগ হলো অভ্যন্তরীণ কলহ। ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থ অরলিয়ান চুয়ামিনির সঙ্গে বিবাদে জড়ালেন ফেদে ভালভার্দে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয় উরুগুইয়ান এই মিডফিল্ডারকে। ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় 2 খেলোয়াড়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে এল ক্লাসিকোর আগে ভালভার্দের এমন ছিটকে যাওয়া মানতে পারছেন না ভক্তরা। আমার মনে হয় মাদ্রিদের বর্তমান পরিস্থিতি খুবই অপরিপক্কতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে চুয়ামেনির আচরণ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে আক্রমণ করেছে। ক্লাসিকোতে ভালভার্দেকে ছাড়া মাঝমাঠ কল্পনা করাও কঠিন। শুধু চুয়ামেনি ভালভার্দে নন, খবর বেরিয়েছে ডিফেন্ডার আলভালো কারেরাস এবং অ্যান্টনিও রুডিগারের মধ্যেও নাকি
হাতাহাতির ঘটনা ঘটেছে। একের পর এক বিবাদে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাদ্রিদের সংহতি। এটা সত্যি দুঃখজনক। একই দলের দুজন খেলোয়াড়, তাদের মধ্যে এমন ঘটনা দলের পরিবেশে বিষ ঢেলে দিচ্ছে। আমাদের এখন ঐক্য দরকার ছিল, কিন্তু ঘটছে তার উল্টোটা। রোববার ক্যাম্প নুতে বার্সেলোনার বিপক্ষে কেবল ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে কাতালোনিয়ানদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভক্তরাও টিপ্পনি কাটতে ছাড়েননি রিয়ালের এই ভঙ্গুর দশায়। একজন বার্সা ফ্যান হিসেবে আমি মনে করি এটা মাদ্রিদের জন্য বিপর্যয়। ফুটবলে দলীয় সংহতি সব, ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে আর যাই হোক একতা ছাড়া বড় ম্যাচ জেতা যায় না। ক্লাসিকোর আগে মাদ্রিদের এই বিশৃঙ্খলা তাদের মানসিকভাবে পিছিয়ে দেবে। ভালভার্দে ক্ষমা চেয়েছেন, দায় চাপিয়েছেন ট্রফি শূন্য মৌসুমের হতাশার উপর। তবে রোববারের এল ক্লাসিকোতে মাদ্রিদ আভিজাত্য ফেরাবে নাকি মাঠের বাইরের এই নাটক মাঠের হারে শেষ হবে তা সময়ই বলে দেবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন জিনাতারা যশোয়া। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।